হাতের বইটি বন্ধ করে সৌরিনের দিকে তাকিয়ে হরনাথ বলল, কি ব্যাপার বলো তো? আজ তোমার মন কোথায় পাড়ি দিয়েছে? চোখ বইয়ের পাতায় পড়ে থাকলেও মন যে ওখানে নেই সে বুঝতে পারছি। ঘণ্টা চারেক আগে দুজনে মোটামুটি একই আয়তনের দুটি বই পড়তে শুরু করেছিলাম। আমারটি এইমাত্র শেষ করলাম, কিন্তু তুমি কয়েক পাতার বেশি এগোতে পারোনি। অথচ পছন্দের বিষয় হলে নাও খাওয়া ভুলে শব্দের ভুবনে হারিয়ে যাও তুমি। এখানেও গ্রন্থকীটের এমন আচরণ অত্যন্ত সন্দেহজনক। কোথায় পড়ে আছে তোমার মন? কোনো ষোড়শীর বিরল কটাক্ষে বাধা পড়ল কি? হা হা করে হেসে উঠল সৌরিন। বলল, তুমি ঠিকই আন্দাজ করেছো বন্ধু। আজ মন আমার কিছু চঞ্চল বটে, তবে তার জন্য কোনো কাল্পনিক ষোড়শী বা অষ্টাদশীকে দায়ী করো না। গতকাল সকালে বাগবাজারে গিয়েছিলাম একটি কাজে। সেখানে নরেনের সঙ্গে দেখা হলো। তার কাছে একটি সংবাদ জেনে মন বিষণ্ণ হয়ে গেল। নরেন মানে আমার সেই কলেজের সহপাঠী নরেন্দ্রনাথ দত্ত। আগে দু একবার তোমার মুখে তার নাম শুনেছি বটে। হ্যাঁ, ঠিক ধরেছ। আরামকে তারা হেলান দিয়ে সৌরিন বলল, নরেন আমার কলেজের সহপাঠী। তবে সহপাঠী থেকে বন্ধু হয়ে ওঠার জন্য যেমন ঘনিষ্ঠতা এবং যোগাযোগ গড়ে ওঠা প্রয়োজন, তেমনটি তার সঙ্গে কোনোদিনই হয়ে ওঠেনি। যদি বিরক্তবোধ না করো, তবে প্রথমে তার সঙ্গে কেমনভাবে পরিচয় হলো সেই কথা বলি। প্রশ্নই নেই বিরক্তবোধ করার, বলো তুমি। সে প্রায় বছর পাঁচেক আগের ঘটনা। আমি পড়ি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে। তুমি তো জানো, খুব অল্প বয়স থেকেই আমি শেক্সপিয়ার, শেলি, বায়রনের অনুরাগী। তাই কলেজে ইংরাজির ক্লাস কখনোই ফাঁকি দিতাম না। সেদিন ইংরাজি সাহিত্যের ক্লাসে অধ্যাপক হেস্টি পড়াচ্ছিলেন উইলিয়াম ওডসওয়ার্থের দ্য এক্সকারশন কবিতাটি। কবিতাটির ট্রান্স শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে কথা প্রসঙ্গে তিনি বললেন, পবিত্র এবং নিরাসক্ত মন নিয়ে কোনো প্রার্থনা করলে মানুষ সেটি অর্জন করতে পারে। মনের সেই পরিপূর্ণ অবস্থায় শরীর যে কোনো ঐচ্ছিক সুখ সম্পর্কে উদাসীন হয়ে পড়ে। ব্যাখ্যাটি আমাদের কারো কারো কাছে দুর্বোধ্য মনে হওয়ায় স্যার বললেন, একটিবার দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসকে দর্শন করতে। তাহলে ট্রান্স শব্দের অর্থ বোঝা সহজ হবে। ভেরি ইন্টারেস্টিং। তারপর কি হলো? এই ঘটনার কিছুদিন আগে কেশবচন্দ্র সেনের লেখায় রামকৃষ্ণ পরমহংসের কথা কিছু জেনেছিলাম। কিন্তু তুমি তো জানো, কেশব সেনকে আমি কোনোদিনই খুব পছন্দ করি না। তাই ওই লেখাকে গুরুত্ব দিইনি। ভেবেছিলাম 8-10 জন চালকলা প্রত্যাশী পুরোহিতের সঙ্গে আমাদের এই রামকৃষ্ণ বাবুটিরও কোনো পার্থক্য নেই। কোনোভাবে কেশব সেনের মতো নামকরা মানুষকে হাত করে তার কাছে নিজের ঢাক পেটাচ্ছেন। কিন্তু হেস্টি স্যারের মুখে রামকৃষ্ণ পরমহংসের নাম শুনে দারুণ ধাক্কা খেলাম। যথেষ্ট ধিক্কারও জন্মালো নিজের প্রতি। মনে হলো, ছি, সুদূর বিলেতের একজন শিক্ষাতাপস মশা মাছি ম্যালেরিয়া পীড়িত বাংলা সম্পর্কে এত খবর রাখেন, অথচ আমি খাস কলকাতার বাসিন্দা হয়েও ঢিলছোড়া দূরত্বে দক্ষিণেশ্বরে বাস করা সাধক সম্পর্কে এতখানি তিমিরে। আমার এমন অজ্ঞতাকে মূর্খামি ছাড়া আর কি বলা যায়? মন দিয়ে শুনছিল হরনাথ। সৌরিন বিরতি নিয়ে প্রশ্ন করল, এই কাহিনীর মধ্যে নরেন এলো কোথা থেকে? সে কি ওই দিন ক্লাসরুমে ছিল? ঠিক ধরেছ। হেস্টি স্যারের কথায় আমার মনের মধ্যে যখন তোলপাড় করছে, তখনই ফার্স্ট বেঞ্চ থেকে উঠে আসা সুদর্শন এক তরুণ। কলেজ কম্পাউন্ডারে অনেকবার তাকে দেখেছি। বেশভূষায় পরিপাট্য না থাকলেও ব্যক্তিত্বে চমৎকার। ব্যায়াম করা, সুগঠিত শরীর, দীপ্ত পদক্ষেপ। পরে জেনেছিলাম সে ক্রিকেটও খেলতো চমৎকার। সবচেয়ে আকর্ষক তার উজ্জ্বল দুটি চোখ। কিন্তু বেশ কয়েকবার মুখোমুখি হলেও তার সঙ্গে পরিচয় করার তাগিদ অনুভব করিনি কখনো। হয়তো সেদিনও করতাম না, কিন্তু হেস্টি স্যারের কাছে রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে যা সে জানতে চাইল, সেগুলি আমারও মনের কথা। তাই ক্লাস শেষ হতেই গিয়ে পরিচয় করলাম তার সঙ্গে। জানলাম তার নাম নরেন্দ্রনাথ দত্ত, থাকে উত্তর কলকাতার সিমলে। বাবা বিশ্বনাথ দত্ত হাইকোর্টের অ্যাটর্নি। সে দেখলাম রামকৃষ্ণ পরমহংসকে দর্শন করার জন্য অত্যন্ত ব্যগ্র হয়ে উঠেছে। দেখে শুনে আমি তাকে প্রস্তাব দিলাম একসঙ্গে দক্ষিণেশ্বরে যাওয়ার। দিন ঠিক হলো পরের রবিবার, অর্থাৎ কলেজের ছুটির দিন।
কিন্তু বাড়ি ফিরে পরদিন সকালেই পড়লাম টাইফয়েডে। হ্যাঁ, শুনেছি বটে, কলেজে পড়ার সময় তুমি একবার ভারী টাইফয়েডে ভুগছিলে। প্রায় মাসখানেক শয্যাশায়ী ছিলাম। একসময় জমে মানুষের টানাটানি শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বদ্যিমশায়ের হাত যশ এবং তোমার আয়ুরেখার জোরে কাটল ফাড়া। তারপর কি হলো? সেরে উঠে পরে কখনো গিয়েছিলেন দক্ষিণেশ্বরে? হ্যাঁ, গিয়েছিলাম, তবে একাই। সেই ঘটনার পর থেকে নরেনের কলেজে আগমন অনিয়মিত হয়ে পড়েছিল। তার অপেক্ষায় না থেকে আমি একাই একদিন হাজির হলাম দক্ষিণেশ্বরে। কেমন দেখলে রামকৃষ্ণ পরমহংসকে? এই যে শুনি মানুষজন তাকে অবতার বলে মান্য করে, তার কতখানি যুক্তিসঙ্গত? আরাম কেদারা থেকে উঠে হাতের বইটি তাকে যথাস্থানে রেখে সৌরিন বলল, স্বীকার করতে লজ্জা নেই, প্রথমবার দেখে তাকে আহামরি কিছু মনে হয়নি আমার। পরনে খাটো ধুতি, খালি গা, কাঁধে ধবধবে সাদা পৈতে, বাচনভঙ্গি অতি সাধারণ। তাতে না আছে শাস্ত্রের গূঢ় তত্ত্বকথা, না ভাষার আড়ম্বর। একজন গ্রাম্য ঠাকুরদা নাতি নাতনিদের যেমন সহজ সরল ভাষায় নীতিকথা শেখায়, সেও তেমনি। বলতে পারো প্রথম দিন খানিক হতাশ হয়েই ফিরে এসেছিলাম। ভেবেছিলাম আর যাব না দক্ষিণেশ্বরে, কিন্তু হেস্টি স্যারের কথা আমাকে সবসময় তাড়া করে বেড়াতো। ভাবতাম, কি আছে ওই রামকৃষ্ণ মানুষটির মধ্যে, যার প্রভাবে উইলিয়াম হেস্টির মতো উচ্চশিক্ষিত আধুনিক মনের মানুষ তার প্রতি এতখানি দ্রবীভূত? কেন কলকাতার জ্ঞানীগুণী মানুষেরা বারবার ছুটে যায় দক্ষিণেশ্বরে? ফিরে এসে মুগ্ধ বিস্ময়ে গুণগান গেয়ে চলে তারা। প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। কিছুদিন পরে আবার গেলাম দক্ষিণেশ্বরে, কিন্তু সেদিন রামকৃষ্ণ পরমহংসের দর্শন মিলল না। নিমন্ত্রণ রক্ষা করতে বরাহনগরে কোনো এক ভক্তের বাড়িতে গেছেন তিনি। ফিরতে রাত হবে। আমারও রোগ চেপে গেল। আমাকে জানতেই হবে কি আছে ওই মানুষটির মধ্যে। অনেকক্ষণ তার কাছে বসলে, মন দিয়ে তার প্রতিটি কথা বিশ্লেষণ করলে হয়তো মিলবে আমার প্রশ্নের উত্তর। পরদিন সকালে উঠে আবার ছুটলাম দক্ষিণেশ্বরে, কলেজ কামাই করে। দেখা পেলে? আবার আরাম কেদারায় ফিরে সামান্য বিরতি নিয়ে সৌরিন বলল, পেলাম। সঙ্গে পেলাম আরও অনেক কিছু, যা ছিল আমার প্রত্যাশার বাইরে। সেটি কীরকম শুনি? আরাম কেদারায় শরীর এলিয়ে সৌরিন বলল, ততদিন পর্যন্ত আমার জানা ছিল না ধর্ম মানে কিছু ব্রতকথা। পাঁচালী, পূজা অর্চনা। কিন্তু সেদিন থেকে জানলাম ধর্মের প্রকৃত অর্থ উত্তরণ। জাগতিক কামনা বাসনার ঊর্ধ্বে উঠে পরমাত্মার সঙ্গে মিলনই হলো মানুষের প্রধান উদ্দেশ্য। ধর্মের কাজ মানুষকে সঠিক পথে চালনা করা। আসল কথা, ধর্ম নিয়ে আমি কোনোদিনই তেমন মাথা ঘামাইনি। ভাবতাম ওটি বাড়ির মেয়েদের ডিপার্টমেন্ট। ছোটবেলায় পূর্ণিপুকুর ব্রত, কুলকুলতি ব্রত, তুই তুলসী ব্রত, বিয়ের পর এহ সংক্রান্তি ব্রত, ফল গোছানো ব্রত, নিত্য সিঁদুর ব্রত পালন করে মেয়েরাই দেবদেবীদের তুষ্ট রাখার বিষয়টি সামলায়। এইসব ব্রত ছাড়াও আছে অরণ্য ষষ্ঠী, লোটন ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, শীতলা ষষ্ঠী, নীল ষষ্ঠীর মতো হাজার একটি উপাসনা। পুরুষের কাজ